যে রোগগুলো ছড়ায় না সেগুলোই নন কমিউনিকেবল ডিজিজ। ডায়াবেটিস একজনের থেকে আরেকজনে ছড়াবে? ব্লাড প্রেশার আপনার আছে, আপনি আরেকজনের সাথে কথা বললেন কি রোগটা ছড়িয়ে পড়বে? ইয়েস অর নো? ক্যান্সার রোগটা ছড়িয়ে পড়বে? এবং আজকে আমার এই নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই যে প্রপার সেগমেন্টটা, যে রোগগুলো হয়তো ছড়ায় না কিন্তু আমাদের শরীরের অনেক ক্ষতি করে, এগুলোকে ট্রিট করার 1 নম্বর অস্ত্র হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। অলরাইট, দেখুন দুনিয়া কিন্তু বদলাচ্ছে, লোকজন নিজেদের লাইফস্টাইল নিয়ে অনেক বেশি কনসার্ন যে আমাদের জীবনযাত্রার মান কীরকম হবে, এবং শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তন করে, নিজের জীবনশৈলীকে পরিবর্তন করেই কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে প্রতিরোধ করা সম্ভব। এবং জীবনযাত্রার পরিবর্তনের একটা প্রধান অঙ্গ হলো সাপ্লিমেন্টেশন। ভেরি ভেরি নিডেড, কারণ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান ভীষণভাবে দরকার, আর আজকের দিনে সেটা সাপ্লিমেন্ট ছাড়া সম্ভব নয়। এবং যেহেতু আমি সাপ্লিমেন্টে কাজ করি, এমন নয় কি আমি শুধু বলবো যে হ্যাঁ সাপ্লিমেন্টই নাও তাতেই সব হয়ে যাবে, না। কিছু কিছু জীবনযাত্রার পরিবর্তন বলেছি, অর্থাৎ আপনার সঠিক সময় ঘুম হচ্ছে কিনা, বা আপনি কোনোভাবে নিজের ঘুমটাকে ডিস্টার্ব করছেন কিনা রিল স্ক্রল করে করে, এগুলো জীবনযাত্রার মধ্যেই পড়ে। বা আপনি রেগুলার আপনার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। দরকার নেই কি আপনাকে রেগুলার সময় বার করেই করতে হবে, লিফটটা ছেড়ে দিন না, সিঁড়ি দিয়ে উঠুন। ফোন তো প্রচুর করতে হয় ডাউনলাইনের, তো জাস্ট ফোনে কথা বলতে বলতে একটু হাঁটুন, যেমন কি আমরা ট্রেনিং করাতে করাতে হাঁটি। যারা আমার ট্রেনিং দেখেছেন, লাইক আমি চাই যে মাঝে একটা প্যাসেজ থাক যাতে আমি একটু হাঁটাচলা করতে পারি। তো এই জিনিসগুলো যদি ছোট ছোট আমরা পরিবর্তন করি, তাহলে কিন্তু জীবনযাত্রার মান অনেকটা ভালো হতে পারে। এবং নন কমিউনিকেবল ডিজিজগুলো যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এই জাতীয় রোগগুলি, ওবেসিটিও এর মধ্যে একটি রোগ পড়ে, শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেও কন্ট্রোল করা সম্ভব, রাইট। এর মধ্যে আরও একটি রোগ নতুন সংযোজন হয়েছে, দ্যাট ইজ ওভারিয়ান সিস্ট। মহিলাদের ক্ষেত্রে ওভারের মধ্যে সিস্ট হয়ে যাওয়া বা গাঁট যেটাকে বলে সেটা তৈরি হয়ে যাওয়া। প্রতিটা ডিজিজ, যতই আপনারা ওষুধের ওপর ডিপেন্ড করুন না কেন, হ্যাঁ ওষুধও নিশ্চয়ই দরকার, কিন্তু তার সাথে সাথে সবচেয়ে ভালো এই রোগগুলি কিন্তু কন্ট্রোল হতে পারে আপনার সাপ্লিমেন্টেশনের মাধ্যমে। তো জাস্ট আমি চেষ্টা করছি আজকে কোনো সাপ্লিমেন্ট নিয়ে নয়, কারণ সাপ্লিমেন্ট নিয়ে বলার জন্য আমাদের এক্সপার্ট আসছেন। তো আজকে আমি জাস্ট অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা বলছি। তো আমার শুধু একটা কথা বলুন যে লাস্ট 3 মাসে কারা নিজেদের ব্লাড প্রেশার চেক করিয়েছেন? লাস্ট 3 মাসে কারা নিজেদের ব্লাড প্রেশার চেক করিয়েছেন? এতগুলো, আজকে টোটাল ক্যাপাসিটি প্রায় 600 জনের, বাট তার 40% হাতও কিন্তু ওঠেনি, রাইট। কিন্তু এখানে আমি যে সকল মানুষকে দেখতে পাচ্ছি প্রত্যেকেরই বয়স 30 তো পার হয়েছে, তাই না? তো 30-এর পর 3 মাসে একবার নিজের ব্লাড প্রেশারটা চেক করাতে হবে না? হবে, অ্যাটলিস্ট এইটুকু করুন। নিজেরা যদি ফ্ল্যাক্স অয়েল গিয়ে প্রত্যেকটা জায়গায় প্রমোট করছেন আর বলছেন যে এটা ব্লাড প্রেশারের জন্য দরকার, আরে মশাই আপনার নিজের ব্লাড প্রেশারটা কত আছে এটা জানাটা দরকার কি না? তো ওটা করুন।
ব্লাড প্রেশারের সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা কখন মানুষের শরীরে বাসা বাঁধে কেউ কিন্তু জানতে পারে না। আর এগুলো কিন্তু ভীষণ নিশ্চুপভাবে আসে। অনেক ক্ষেত্রেই নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলোর কথা বারবার বলছি, এরা কিন্তু অ্যাসিম্পটোমেটিক, শরীরে কোনো রকম প্রতিক্রিয়া দেখাবে না। হঠাৎ করে আপনার যদি কোনো সমস্যা হয় এবং ডাক্তার কোনো রিপোর্ট করতে দিলেন, দেখছেন হঠাৎ সুগার 400, কিন্তু তার আগে থেকে কোনোই আপনার আন্দাজা ছিল না যে এটাও আমার হতে পারে। তো এবার আসবো যে সুগার টেস্টের জন্য বেসিক্যালি 3টে টেস্ট ডক্টর করতে বলে থাকেন। 1 নম্বর ফাস্টিং ব্লাড সুগার, 2 নম্বরটা হচ্ছে খাওয়ার 2 ঘন্টা পর যে ব্লাড সুগারটি চেক করা হয় পোস্ট প্যানড্রিয়াল, অ্যান্ড HbA1c, রাইট? এই 3টের মধ্যে শুধুমাত্র আমি জিজ্ঞেস করব যে পিপি বা র্যান্ডম ব্লাড গ্লুকোজ টেস্ট যেটা, সেটা কতজন করিয়েছেন লাস্ট 3 মাসে? আরো কম, ইটস নট ইভেন 10%। 600 জনের মধ্যে 60টা হাতও ওঠেনি, রাইট? তো এই জিনিসগুলো নিয়ে তো নিজেদের একটু অ্যাওয়্যার হতে হবে আগে। আচ্ছা, কতজন চায় চিনি ইউজ করেন? বাকি কেউ চায় চিনি খান না? এখানে তো অনেক হাত ওঠার কথা। আমি বিশ্বাস করতে পারছি না। তাহলে কি সবাই ভ্যাসলিন ইউজ করে? ভ্যাসলিন কি ইউজ করে? আরে ভেরি গুড, আরো ভালো কথা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন 5 জনকে গিয়ে সাপ্লিমেন্ট বলবো, নিজের টেস্টটা করা দরকার। অন্তত 3 মাসে একবার, অন্তত যারা 30 বা 40-এর উপর গেছেন, সুগারের টেস্টটা একবার করবেন। ব্লাড প্রেশারের মেশিন, এটা কিন্তু আজকের দিনে এমন নয় যে শুধুমাত্র ডাক্তারের বাবুর কাছে গেলেই প্রেশারটা মাপবো না, প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা বিপি মেশিন রাখা যেতেই পারে এবং বাড়ির প্রত্যেকের ব্লাড প্রেশারটা যাতে চেক করা যায়, এই জিনিসগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এই 2টো টেস্ট করুন। আর ওয়েট মেশিন তো আজকাল ছেড়েই দিন, ওয়েট মেশিনটা আমি আশা করব প্রত্যেকের বাড়িতে রয়েছে। অলরাইট, তো নন কমিউনিকেবল ডিজিজকে অ্যাভয়েড করার জন্য এই 3টে যদি আপনি 3 মাস ছাড়া ছাড়া নিজের জন্য পরীক্ষা করেন যে আপনার ওয়েটটা ঠিক আছে কিনা, 2 নম্বর আপনার ব্লাড সুগার লেভেলটা ঠিক আছে কিনা, অ্যান্ড 3 নম্বর হচ্ছে আপনার বিপিটা ঠিক আছে কিনা। লো বিপিটাও কিন্তু সমস্যার, হাই বিপিটাও সমস্যা। হাই বিপি অনেক ক্ষেত্রেই অনেক আগাম ইঙ্গিত দিতে পারে আপনার হার্টের কোনো সমস্যার বা আপনার কোলেস্টেরলের কোনো সমস্যার। অলরাইট, সেরকমই যদি আপনি র্যান্ডম ব্লাড গ্লুকোজ টেস্ট যেটা, সেটা যদি করে থাকেন, তাহলে হয়তো সুগারের জন্য আপনাকে সেই মেটফর্মিন ভিটাগ্লিপটিনের রেঞ্জে আসতে হবে না, শুধুমাত্র সাপ্লিমেন্টেশনের মাধ্যমেই আপনি সুগারটাকে কন্ট্রোল করতে পারবেন। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, তার ব্লাড সুগার লেভেল এই মুহূর্তে দাঁড়িয়ে 600, রাইট? এবং উনি এখন চাইছেন যে এই 600 ব্লাড সুগার লেভেলকে শুধুমাত্র সাপ্লিমেন্টেশনের মাধ্যমে ঠিক করতে। এক্ষুনি তো এবার সম্ভব নয়, এবং 600 সুগার তো একদিনে ওনার হয়ে যায়নি, তাই না? তো এর জন্য বলছি যে যদি মাত্র 3 মাস অন্তর অন্তর আপনারা রক্ত পরীক্ষা সুগারের জন্য অন্তত করান, তাহলে শুধুমাত্র সাপ্লিমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই আপনারা সুগারকে কন্ট্রোল করতে পারবেন। যদি যেহেতু আমি অনেক দিন ধরে ট্রেনিং করাচ্ছি, অনেকে জেনে থাকবেন সুগার বা ডায়াবেটিস আমার ফেভারিট টপিক, রাইট? এটা হচ্ছে আমার ফেভারিট টপিক। তো খুব বাজে একটা রোগ সুগারের সম্বন্ধে বলি, বা সুগার কেন আমি বারবার টেস্ট করাতে বলি, খুব বাজে একটা রোগ। কি করে, চিনি বা কার্বোহাইড্রেট বা ভাত, আমাদের যেরকম খাওয়া দাওয়ার অভ্যেস, আমাদের তো খাবার মানেই ভাত, রুটি, সুজি, ময়দা, আটা, তাই না? প্রত্যেকটা অনেক বেশি হাই সোর্স অফ কার্বোহাইড্রেট।
এবং কার্বোহাইড্রেট যখন শেষ পর্যায়ে ভাঙতে ভাঙতে একদম শেষ পর্যায়ে ও চিনি ছাড়া আর কিছু থাকে না, গ্লুকোজ ছাড়া আর কিছু থাকে না। এবং যে মুহূর্তে রক্তে এই গ্লুকোজ বা চিনির পরিমাণ বাড়বে, সেই রক্ত আপনার প্রতিটা অর্গানে সার্কুলেট হতে থাকবে, রাইট? আপনার কিডনির মধ্যে দিয়ে পাস হচ্ছে, আপনার চোখে অনেক ছোট ছোট শিরা উপশিরা আছে, তার মধ্যে দিয়ে পাস হচ্ছে। ওর একটা অর্গানের সাথে শত্রুতা নেই যে ডায়াবেটিস থেকে শুধু চোখ খারাপ হবে, ডায়াবেটিস থেকে শুধু কিডনি খারাপ হবে না। ও যে অর্গানের মধ্যে দিয়েই পাস করবে ও ওই অর্গানটাকে খারাপ করতে করতে যাবে। একটা দূষিত জল বা একটা অ্যাসিডযুক্ত জল যদি একটা জায়গা দিয়ে যায় ফ্লোরের মধ্যে দিয়ে, তো ফ্লোরটা পুরো জায়গাটাই ও ডিসকালার করে দেবে। সেরকমই ওই অতিরিক্ত চিনি বা অতিরিক্ত হাই সুগারওয়ালা রক্ত যদি আপনার অর্গানের যেখান দিয়ে পাস করবে ও ড্যামেজ করতে থাকে। এর মধ্যে থেকে আমাদের শরীরে কিছু অর্গান আছে খুব সূক্ষ্ম শিরা উপশিরা দিয়ে তৈরি, লাইক আওয়ার আইস। যেমন আমাদের কিডনি খুব সূক্ষ্ম শিরা উপশিরা দিয়ে তৈরি। তো সুগারের অনেক ইজি হয় ওই অর্গ্যানসগুলোকে আগে ড্যামেজ করা, অলরাইট? তো এই জন্য যদি দীর্ঘদিন কারোর ব্লাড সুগার থাকে তাহলে তার কিডনির সমস্যা আসে, নেফ্রোপ্যাথি আসে, রেটিনোপ্যাথি আসে, চোখের সমস্যা আসে। বাট তার মানে এই নয় বাকি অর্গানগুলোর সাথে ওর শত্রুতা নেই। ও হার্টের সাথেও প্রবলেম করেছে, ডায়াবেটিস থেকে হার্টের সমস্যাও এসেছে, অলরাইট? এইবার আসি ওষুধের কথায়, যে অনেক ডায়াবেটিস পেশেন্টকে আমি দেখেছি, আচ্ছা 2টো করে ওষুধ তো খেয়ে নি, সকালবেলা খালি পেটে একটা ব্রেকফাস্টের পর ওষুধই খেতে হয়। সমস্যা কি আছে? সুগার কন্ট্রোলে থাকছে। আজ কন্ট্রোলে থাকছে, বডি তো জেনে গেছে যে এটা আসছে, 2 দিন পর, 2 মাস পর, 3 মাস পর আর ওই একটা ওষুধে কন্ট্রোলে থাকবে না। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ওষুধে প্রবলেমটা কি হয়, রক্তে তো চিনির মাত্রা বেড়ে গেছে, এবার ওই চিনিটাকে ও বার করবে কি করে? যতক্ষণ না শরীর থেকে বার করবে ও তো রক্তের মধ্যেই ঘুরপাক খাবে, তাই না? তাহলে উপায় কি চিনিকে রক্ত থেকে বার করার? ওষুধ গিয়ে কি করে না, রক্ত থেকে ওই চিনিগুলো নেয়, কোথাও না কোথাও ডাম্প করে দেয়। একটা আমি যখন পিজিতে থাকতাম, আমার রুমমেট ছিল, নিজের ওয়ার্ড্রপ কোনোদিন ক্লিন করতো না, ছড়ানো, যখন প্রয়োজন হতো সব একাঠা করে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকে জাস্ট বন্ধ করে দিচ্ছে, ওয়ার্ড্রপ খুললেই আবার পড়ে যাবে। তো সুগারের ক্ষেত্রে অনেক ওষুধও এভাবে কাজ করে, কারণ ওর তো সুগারটাকে কমানোর কোনো উপায় নেই এখন। ও রক্ত থেকে চিনিগুলো কালেক্ট করছে অ্যান্ড এক জায়গায় ডাম্প করছে, ওকে? অনেক ওষুধ এর এইভাবে কাজ হয়। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি লাভের লাভ তো কিছু হচ্ছে না। তাহলে আমাদের সুগার কন্ট্রোল করার জন্য কি করতে হবে? হোয়াট ইজ দ্য ওয়ে? আমাদের চেষ্টা করতে হবে এমন কিছু রক্তের মধ্যে বেশি থাক যাতে সুগারটা আমাদের রক্তে মিশতেই না পারে বা ধীরে ধীরে মিশে, তাই না? এটা একটা উপায় হতে পারে যে রক্তের মধ্যে আমি এমন কিছু মিশিয়ে রাখি যেটা হেলদিও হবে বাট চিনির রক্তে মিশতে অসুবিধা হবে। একটা বেস্ট সোর্স এরকম উপকারীও হবে এবং রক্তে মিশে চিনিকে আটকাবেও, সেই সোর্সটা কি? আর কি? গ্লুকোহেলথ, ফাইবার, যেটা আপনি খাদ্য থেকেও পাবেন, সাপ্লিমেন্ট থেকেও পাবেন। ওর কাজ একটাই যে রক্তে মিশে যাব। এইবার আমি চেষ্টা করব যাতে চিনি, খারাপ জিনিস তো, আমার রক্তে আস্তে আস্তে মিশুক বা যতটা সম্ভব আমি আটকাতে পারি চিনিটাকে আটকে দিই। এই হলো ফাইবারের কাজ। এই জন্য ডায়েট এত ইম্পর্টেন্ট।
ডায়াবেটিস পেশেন্টদের জন্য। আর কি করতে পারি? সুগার কি দিয়ে কন্ট্রোল হয় নর্মালি? কে সুগারকে মেনটেন করে? ইনসুলিন। এক্স্যাক্টলি, ইনসুলিন। তার মানে আমার রক্তে চিনির মাত্রা বাড়ছে, তো ইনসুলিনে নিশ্চয়ই কোথাও ঘাটতি হচ্ছে, তাই না? যতটা চিনি আমি খেয়ে নিচ্ছি ততটা ইনসুলিন আমার আসছে না। তো আমায় কি করতে হবে? ইনসুলিন যাতে আরো ভালো কোয়ালিটির আসে, ইনসুলিন আমি যতটা চিনি খাবো যাতে শরীর সেই পরিমাণে ইনসুলিন বানাতে পারে, যাতে ও সেই চিনিকে আবার রেগুলারাইজ করে দেয়, সেই বিষয়ে কাজ করতে হবে। এই কাজটা কে করবে? গ্লুকো হেলথ। ঠিক আছে? তো এর জন্যই একটু ফাংশনটা বুঝতে হবে। তো এতে কি কোথাও চিনিকে আমরা ডাম্প করে ফেলছি? না। এতে কোথাও আমার কিডনিকে কি বেশি কাজ করতে হচ্ছে যে ইউরিনের মাধ্যমে আমি চিনিকে বার করি? কিডনির ওপর প্রেশার পড়ছে? না। তো এর জন্য সাপ্লিমেন্ট বা লাইফস্টাইল খাবারের মডিফিকেশন ভীষণভাবে দরকার। অলরাইট? আরও একটা জিনিস আমাদের খাবারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে লো জিআই ফুড। অনেক ট্রেনিংয়ে আমরা এই কথাটা বলে থাকি যে লো জিআই ফুড আপনাকে খেতে হবে, বিশেষত সুগার আর ওবেসিটির ক্ষেত্রে। হোয়াট ইজ লো জিআই ফুড? দেখুন, আমি কি বললাম, ভাত রুটি এই দুটো জিনিসের শেষে গিয়ে কি তৈরি হয়? ভাত রুটি শেষে গিয়ে কি তৈরি হয়? গ্লুকোজ, চিনি, রাইট? তো যদি খুব তাড়াতাড়ি ভাত রুটিকে ভেঙে আমার শরীর ওই গ্লুকোজটা তৈরি করে ফেলতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি আমার রক্তে চিনি বাড়বে। আমি 60 গ্রাম চালের ভাত খেলাম এবং ওই 60 গ্রাম চাল থেকে সাপোজ আমার শরীর তৈরি করলো যে 40 গ্রাম মতো কার্বোহাইড্রেট। তো 40 গ্রাম সঙ্গে সঙ্গে আমার রক্তে মিশে গেল আর সুগারটাকে বাড়িয়ে দিল। যাদের অতটা ইনসুলিন বেরোয় না তাদেরই তো সুগার হয়। ওকে? তো চিনির মাত্রা বেড়ে গেল, অর্থাৎ ভাত রুটি আমায় কম খেতে হবে, কারণ শরীর খুব তাড়াতাড়ি ওটাকে ভেঙে ফেলতে পারে। আর দ্বিতীয় আরেকটাও কারণ, আমরা এই পশ্চিমবাংলার লোকজন বা এই ইস্টের লোকজন প্রচুর আমরা ভাত বা রুটির ওপর ডিপেন্ডেন্ট। ছোটবেলা থেকে ওই ভাত বা রুটি আমাদের স্ট্যাপল ফুড বা সুজি। তো শরীর শিখে গেছে, ও জানে কিভাবে এটাকে ভাঙতে হয়। জাস্ট ফিউ মিনিটসের খেলা ওর জন্য। ভাঙবে, আপনার শরীরে ইনসুলিন নেই, রক্তে সুগার বাড়বে। তাহলে আমায় কি করতে হবে? না, যে খাবারকে আমার শরীর ভাঙতে সময় দেবে এমন খাবার আমাকে খেতে হবে। যে খাবারটা আমার হজম হতে বেশ কিছুটা টাইম নেবে এমন খাবার আমায় খেতে হবে। সেটা বিরিয়ানি নয়, সেটা বিরিয়ানি নয়। আরে বিরিয়ানি খেলে তো আমার পেটটা অনেকক্ষণ ভরা থাকে, তাহলে বিরিয়ানি খাই না, সেটা বিরিয়ানি নয়। বিরিয়ানি অনেক তেল মশলার জন্য হেভি হয়, তাই আপনার হজম হতে টাইম নেয়। হজম হতে টাইম নেয় এমন খাবার লাইক ওটস। ঠিক আছে? লাইক ওটস, জোয়ার, বাজরা। জোয়ার, বাজরা বা রাগি যে সিরিয়ালসগুলো, এগুলো কিন্তু প্রচুর আপনি খেলেই জল টানায়, প্রচুর জল লাগে এগুলো ভাঙতে, এবং ধীরে ধীরে এগুলো ভেঙে তারপর কার্বোহাইড্রেট বা গ্লুকোজ তৈরি করে, অ্যান্ড তখন সেটা ধীরে ধীরে আপনার শরীরে মেশে। সিমিলারলি, আচ্ছা আমি তো ভাত রুটি তো ছাড়তে পারবো না, বাবা জোয়ার বাজরা কে খাবে? কি সব কথা বলছেন ম্যাডাম, আননেসেসারি। আমরা কি এখন রাগি কিনে আনবো? আমরা কি এখন রাগি মুদ্রা খাবো? না। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমাদের যে খাবার তাতে ফাইবারের কোয়ান্টিটি অনেকটা বাড়িয়ে দিতে পারি। আমি তো একসাথেই খাবো, আমি তো ভাতের সাথেই সেই ফাইবার বা শাকসবজিটাকে মিশিয়ে খাবো। পেটে যখন যাবে সব কিছু একসাথে হয়ে মিশবে, তো শরীর তখন বুঝতে পারবে না যে কোনটা শুধু চাল আর কোনটা শুধু ফাইবার। তো তখন ওর ওই চাল বা ভাত বা রুটিকে
অ্যাগেন ভাঙতে অনেকটা সময় লাগবে। অলরাইট, তো এর জন্য যদি ডায়াবেটিস পেশেন্ট আপনারা প্রচুর পান, এবং ডায়াবেটিস হচ্ছে ঘরে ঘরে আজকাল, একদিন চীন ছিল ডায়াবেটিসের নাম্বার 1, বাট ভারত তাকে বিট করে এখন নাম্বার 1-এ পৌঁছে গেছে। ঠিক আছে, সো ডায়াবেটিস পেশেন্টদের জন্য সাপ্লিমেন্ট দিয়েই চলে আসবেন না, তাদের খাওয়া দাওয়ায় যে একটু পরিবর্তন দরকার এটা কিন্তু তাদের অবশ্যই বোঝানো দরকার। এবং পারলে যদি কিছু বুঝে থাকেন আমার আজকে কথা থেকে, তো একটুখানি ফুড মডিফিকেশন বা কিভাবে তারা আরও ফাইবার রিচ খাবার দাবার খেতে পারেন এইগুলোকে তাদেরকে একটু জানিয়ে আসবেন। এতে দুটো জিনিস হয়, তার রেজাল্ট অনেক বেটার আসে, দ্বিতীয়ত তার আপনার প্রতি একটা কনফিডেন্স জন্ম নেয় যে আচ্ছা মানুষটা কিছু জেনে এসেই, আপনি জানেন কিন্তু আপনি বলছেন মুখ চুপ, লক অ্যান্ড কি, আমার সাপ্লিমেন্ট বেচা আমার কাজ, আমি সাপ্লিমেন্ট বেচবো, জেনেছি তাই কি হয়েছে, বলতে হবে। বললে আর কিছুই না, সেই মানুষটির আপনার প্রতি কনফিডেন্সটা বাড়ে। অলরাইট, আমি যদি এখন বলি আরে আমাকে সাপ্লিমেন্ট বলার জন্য কোম্পানি টাকা দেয়, আমি কেন ডায়াবেটিস বলবো? কিন্তু ডায়াবেটিসটা যদি আপনারা শেখেন তাহলে আপনাদের সাপ্লিমেন্ট নিয়ে কাজ করতে অনেকটা বেশি সুবিধা। এই হচ্ছে একটা ব্যাপার। অলরাইট, দ্বিতীয়ত ডায়াবেটিস পেশেন্টের এক্সারসাইজ কী ধরনের করা উচিত। ওকে, দেখুন ডায়াবেটিস পেশেন্টদের কি হয়, মাসেল খুব রিজিড হয়ে যায়, মাসেলগুলো খুব রিজিড হয়ে যায়, এবং ওই যে ইনসুলিন হরমোনের কথা আমি বলছি ও কাজ করে মাসেলের সাথে। মাসেল যত বেশি অ্যাক্টিভ হবে ইনসুলিন হরমোন তত বেশি ভালো কাজ করতে পারবে। যত রিসেপ্টর, অর্থাৎ এই যে বৈশালী ম্যাম আসছে আমরা তাকে রিসিভ করব, ওয়েলকাম করব, কিন্তু মাসেল যদি কুড়ে হয়, দীর্ঘদিন এক্সারসাইজ করেননি, মাসেল বসে গেছে, তাহলে সুগার ইনসুলিন এসেছে তাই আমার কি, আমি রিসিভ করতে যাব। এই জিনিসটা হয় যদি ডায়াবেটিস পেশেন্ট খুব এক্সারসাইজ কুড়ে হয়, এক্সারসাইজ না করে। তো অ্যাটলিস্ট বলুন ওর মাসেলগুলো অ্যাক্টিভ থাকতে, বসে আছে হাতটা লাইক দিস করতেই পারে, তাই না? তো একটু হাঁটতেই পারে, পায়ের মাসেলগুলো, জাস্ট স্ট্রেচিং কিছু করতে পারে, জাস্ট অনেকক্ষণ অফিসে বসে আছে একটু স্ট্রেচিং করে নিল, ফিটটা টাচ করার চেষ্টা করলো, মাসেলগুলো তো অ্যাক্টিভ হবে, তাই না? একটুখানি এই হাতের যে আমরা এই এক্সারসাইজটা বলে থাকি সেটা করলো। তো মাসেল যত অ্যাক্টিভ হবে, মাসেলকে কুড়ে বানালে মাসেল জবু জবু হয়ে বসে থাকবে। যদি মাসেলকে আপনি অ্যাক্টিভ রাখেন, যার জন্য প্রত্যেক দিন 20 to 30 মিনিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে বলা হয়, যদি মাসেল অ্যাক্টিভ থাকে ও অনেক বেশি ওয়েলকামিং হবে। আচ্ছা ইনসুলিন এসেছে, সাথে সাথে দিল চলো কাজ করবে, সুগারকে ঠিকঠাক করবে। অলরাইট, তো এই জিনিসগুলো করবে। যখন ডায়াবেটিসের কথাই বলছি, ডায়াবেটিসটাতে স্টিক থাকি, আরও একটা সমস্যা ডায়াবেটিক পেশেন্টদের হয়, দ্যাট ইজ মিনারেলের ঘাটতি। ভীষণভাবে ডায়াবেটিক পেশেন্টদের হয়। আর এটার যদি আমি প্যাথোফিজিওলজির কথা বলি, অনেক ক্ষেত্রে দীর্ঘদিন মিনারেলের ঘাটতি হতেও ডায়াবেটিস হতে পারে, আবার ডায়াবেটিস হলেও অনেক ক্ষেত্রে মিনারেলের ঘাটতি হয়ে থাকে। অলরাইট, তো কি কি মিনারেল প্রধানত ডায়াবেটিসদের জন্য ভীষণভাবে দরকার হয়, দ্যাট ইজ জিঙ্ক। জিঙ্ক কোথা থেকে জিঙ্ক পাওয়া যায় না, যত ননভেজ আইটেম আছে, আরে ননভেজ যারা খেতে পছন্দ করেন তারা মনে মনে হয়তো খুব খুশি হচ্ছেন, ঠিক আছে? তো জেনারেলি জিঙ্ক কিন্তু চিংড়ি মাছ, ল্যাম্ব, এই জাতীয় জিনিসে জিঙ্ক ভালো থাকে। নট অনলি দ্যাট, সিএমডির কম্পোজিশন যদি জানেন তো সিএমডির মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আপনি পান। তার সাথে সাথে আরেকটি মিনারেল দ্যাট ইজ ক্রোমিয়াম, এটাও ভীষণভাবে দরকার ডায়াবেটিস পেশেন্টদের জন্য।
আমি সবসময় বলে থাকি যে আপনারা গরমকালে কখনোই সিএমডিকে স্কিপ করবেন না, অলওয়েজ সিএমডির ডাব্বাটা ব্যাগে রাখবেন। তার দুটো কারণ, যেহেতু গরমকালে প্রচুর বেশি সোয়েটিং হয়, সোয়েটিংয়ের মাধ্যমে সব মিনারেলের সাথে সাথে কিন্তু জিঙ্ক একটা হিউজ লস, জিঙ্কের ভীষণ একটা হিউজ লস হয়। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু সিএমডি, কেন আমি বলি যে ডায়াবেটিক পেশেন্ট অলওয়েজ সিএমডিটা আগে দিন, বিকজ অফ জিঙ্ক। আর যেহেতু গরমকালে কম বেশি সোয়েটিং সবার হবে, তো জিঙ্কের ঘাটতি তার শরীরে আরও বেশি পরিমাণে হয়। অ্যান্ড অ্যাগেন ক্রোমিয়াম, ওর আবার বন্ধুত্ব ইনসুলিনের সাথে, অলরাইট, ইনসুলিনের সাথে। তো ক্রোমিয়াম থাকলে ইনসুলিন একটু কমফোর্টেবল। এখানে এসছেন কারোর একটা সাথেই না এসছেন, পাশে পছন্দের মানুষটাই তো বসেছে, তাই না? তো ইনসুলিন সেক্ষেত্রে একটু কমফোর্টেবল ফিল করে, ওকে তো ক্রোমিয়াম আছে, আমি কমফোর্টেবলি যেতে পারি। তো এর জন্য ক্রোমিয়ামটাও দরকার, যেটা আপনারা অ্যাগেন সিএমডি থেকে পেতে পারেন, অলরাইট। তো বেশ কিছু জিনিস ডায়াবেটিস সম্পর্কে ডিসকাস করলাম, লাইক মিনারেল কি দরকার ডায়াবেটিসে, এক্সারসাইজ কেন দরকার, অ্যান্ড কী ধরনের খাওয়া দাওয়া প্রয়োজন। এবার কি একটু কোলেস্টেরলে আসতে পারি? আচ্ছা, মাটন কার কার প্রিয়? মাটন কার কার প্রিয়? সবার প্রিয় না, অনেকের প্রিয় নাও হতে পারে। কেন জিজ্ঞেস করলাম? আচ্ছা, হাতটা এবার নামিয়ে দেওয়া যেতে পারে। সো কোলেস্টেরল, এনি কাইন্ড অফ কোলেস্টেরল জিনিসটা কি একটু বলি। আমরা তো মানে অনেকেই বলি আমার কোলেস্টেরল হয়েছে। কোলেস্টেরল হলো একটা খারাপ ফ্যাট। কোলেস্টেরলের এক ধরনের টাইপ হলো খারাপ ফ্যাট, ওকে, যেটা মানব শরীরে প্রয়োজনের থেকে বেশি হলে আমরা বলি যে কোলেস্টেরল হয়েছে। কোলেস্টেরল আগে থেকেই আছে, যদি নর্মাল অ্যামাউন্টে থাকে তাহলে আমরা কেউ বদার হই না, যদি দরকারের থেকে বেশি বেড়ে যায় তখন বলি কোলেস্টেরল হয়েছে। তো কোলেস্টেরল সাধারণত কিন্তু কোনো প্লান্ট সোর্স থেকে পাওয়া যায় না। এবার যারা ননভেজ পছন্দ করেন তাদের হয়তো একটু মুখটা শুকিয়ে যাচ্ছে। কোলেস্টেরলের একমাত্র সোর্স হলো অ্যানিমেল সোর্স, তার সাথে সাথে একটাই মাত্র প্লান্ট সোর্স থেকে পাওয়া যায়, দ্যাট ইজ ডালডা। ডালডা ইজ আ ব্র্যান্ড, আই এম সো সরি, ইটস বনস্পতি, ওকে। তো এইটা হচ্ছে প্লান্ট সোর্সের একমাত্র সোর্স। বাকি যাবতীয় কোলেস্টেরলের সোর্স বাড়ে আপনি যখন মাছের মুড়োর তেলটা খান, আপনি যখন রেওয়াজি খাসি খান, পর্ক যাদের যাদের খুব প্রিয়, রাইট? তো এই ধরনের জিনিস থেকে কিন্তু কোলেস্টেরলের প্রধান সোর্সটা আসে। তাহলে আপনি জিজ্ঞেস করবেন, ম্যাডাম অনেক মানুষ তো ভারতে ভেজিটেরিয়ানও আছে, তাদের কেন কোলেস্টেরল হলো? তাই না? হচ্ছে কারণ শরীর একটা সময়ে আর প্লান্ট সোর্স অ্যানিমাল সোর্স আলাদা করে দেখে না। তেল মানেই ও নিজের মেকানিজমে কোলেস্টেরল বানাতে শুরু করে দেয়। তো অলওয়েজ এই কারণে আমরা বলে থাকি তেল সেটা তেলই। আপনি চাই রাইস ব্র্যান খান, আপনি চাই অলিভ অয়েল খান, বা আপনি মাস্টার্ড অয়েল খান, যদি প্রয়োজনের অতিরিক্ত তেল আপনি খান তাহলে শরীর যতই সেটা ভালো হোক না কেন, যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে কিন্তু শরীর সেটা থেকে কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল বানাতে ছাড়বে না, ওকে। তাহলে আমাদের উপায় কি না, যেটা একদমই ভালো তেল, গুড ফ্যাট, যেটা এতটাই গুড এবং কনসেন্ট্রেটেড যে তেলের বোতলে রান্নার তেল হিসেবে পাওয়া যায় না, যেগুলো সার্ফ জেল বা অ্যাম্পিউলসের মধ্যে, ক্যাপসুলসের মধ্যেই পাওয়া যায়, দ্যাট ইজ গুড ফ্যাট অ্যান্ড ওমেগা 3। ও একমাত্র পারে এই যে শরীর তেলেরই তো প্রজাতি,
অর্থাৎ একটা অ্যাসিড যেমন আরেকটা অ্যাসিডকে ডাইলিউট করতে পারে, একটা জেদি বাচ্চা তার মা যতটা জেদি হবে তবেই বাচ্চাটাকে কন্ট্রোল করতে পারবে। সেই রকমই যতই শরীর খারাপ ফ্যাট তৈরি করুক না কেন, যখন আপনি ভালো ফ্যাটটা পর্যাপ্ত পরিমাণে দেবেন তখনই সম্ভব ওই খারাপ ফ্যাটকে কাটা। ফ্যাট को काटता है। অলরাইট, তো এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমি বলি যে কোলেস্টেরল প্রবলেম থাক বা না থাক, ওমেগা 3 যেন একটা অলওয়েজ নেওয়া হয়। দিস ইজ দ্য রিজন। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।